ভারত খুব স্বস্তিদায়ক অবস্থায় আছে এমনটি ভাবার কোনো কারণ নেই। আমরা পেপার পত্রিকায় দেখি ভারতের নিউ মার্কেট ফাঁকা, ব্যবসায়ীরা চলতে পারে না, বা ঠুনকো কারণে যখন পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় সে দেশে কিন্তু স্লোগান হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে কার্যকর পদক্ষেপ আহ্বান করেন বলেও তিনি প্রত্যাশার কথা জানান। গণঅভ্যুত্থানের পর আমরা বারবার দেখেছি, বারবার আলোচনায় এসেছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়টি। সাম্প্রতিক সময়ে কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে সেই পরিস্থিতি জটিল থেকে জটিলতর হয়ে উঠেছে। এখন প্রশ্ন হলো, ত্রয়োদশ নির্বাচন ঘনিয়ে এসেছে। নির্বাচনের জন্য যে মাত্রার নিরাপত্তা ব্যবস্থা দরকার, আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা আমরা দেখছি, আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি কতটুকু, মোটা দাগে এই বিষয়টি আজকের আলোচনায় আনবো। সেই সঙ্গে আমাদের আলোচনায় উঠে আসবে সমসাময়িক রাজনীতির উল্লেখযোগ্য বিষয়গুলো। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে RICL স্টিল। আজকের আলোচনায় এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আছেন গোলাম মাওলা রনি, সাবেক সংসদ সদস্য। আরও আছেন অধ্যাপক ডক্টর হাসানাত আলী, উপাচার্য, নওগাঁ বিশ্ববিদ্যালয়। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব গোলাম মাওলা রনি, আমি আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। যেমনটি বলছিলাম, বিএনপি মহাসচিব অভিযোগ করেছে যে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। নিশ্চয়ই আপনি অবগত আছেন, হাদি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে আমরা কিন্তু দেখেছি আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও নাজুক বাস্তবতা। প্রথম আলোতে হামলা, ডেইলি স্টারে হামলা, উদীচিতে হামলা, ছায়ানটে হামলা, সবকিছু মিলিয়ে ময়মনসিংহে দীপু দাসকে হত্যার মধ্য দিয়ে কিন্তু নানামুখী ষড়যন্ত্রের বেড়াজালের কথাও সামনে এসেছে। সরকার পদক্ষেপ নিচ্ছে, যৌথ বাহিনীর অভিযান চলছে, ডেভিল হান্ট ফেজ 2। তারপরে আমরা সন্তোষজনক পরিবর্তন কেন দেখছি না? মূলত আসলে আমাদের যে রাজনৈতিক অস্থিরতা চলছে গত 14 মাস ধরে, এই রাজনৈতিক অস্থিরতার বিরুদ্ধে যে রাজনৈতিক প্রজ্ঞা দরকার ছিল, যেটাকে বলা হয় উইজডম, এখানে ভাইস চ্যান্সেলর সাহেব আছেন, উনি উইজডমটা ভালো বলতে পারবেন। অর্থাৎ উইজডম হলো এমন একটা ব্যাপার যে রাষ্ট্র ক্ষমতায় যখন বা ভালো ভালো চেয়ারে একজন লোক থাকেন যিনি জ্ঞানী, গুণী, চরিত্রবান, দুর্নীতিপরায়ণ নন, ভালো চিন্তা করেন এবং অতীতে ভালো কর্মের যথেষ্ট রেকর্ড আছে জনগণের। তো এই ধরনের মানুষের সামনে যখন এরকম দৈনন্দিন কোনো সমস্যা আসে, তখন অটোমেটিকভাবে স্বয়ংক্রিয়ভাবে তার মনের মধ্য থেকে এক ধরনের এলহাম পয়দা হয়, সিদ্ধান্ত, ডিজায়ার, দ্য ডিসিশন, এটাকে বলা হয় উইজডম। এখন কোনো চোরের মাথা থেকে কখনো উইজডম বের হবে না, কোনো ইবলিসের মাথা থেকে কোনো দিন মরে গেল আপনি সারাদিন যদি হাতুড়ি দিয়ে বের করেন ও কী করে চুরি করা যায়, ডাকাতি করা যায়, ব্যাংক লুট করা যায়, সম্পদ অর্জন করা যায়, সেই জিনিসগুলো সে আপনাকে বের হবে, কিন্তু উইজডম বের হবে না। আমাদের জাতির 15 বছরের যে দুঃশাসন, 15 বছরের যে অরাজকতা, সেই অরাজকতার প্রেক্ষিতে যে শূন্যতা তৈরি হয়েছে, সেই শূন্যতার প্রেক্ষিতে আমাদের শাসন ক্ষমতায় ভালো মানুষগুলো দরকার ছিল, যারা চরিত্রবান, যাদের ট্র্যাক রেকর্ড রয়েছে, যাদের উপর আল্লাহর রহমত রয়েছে, যারা নামাজ কালাম পড়ে বা ধর্মকর্ম পড়ে, নীতি নৈতিকতা করে। কিন্তু যে কারণেই করা হোক না কেন, এখন যারা দেশ চালাচ্ছে এদের অনেক লোক আছে, আপনি যদি তাদের ধাক্কা দিয়ে ফেলে দেন, কোনো কারণ যদি পশ্চিম দিকে পড়ে যায়, তারা ঘুরে আগ হয়ে পূর্ব দিকে তাদের মুখ ঘুরাই ফেলবে, কোনো অবস্থাতেই পশ্চিম দিকে তারা মাথা ঘুরাবে না। এরকম ধর্মের সাথে এদের অনেকের বিরোধিতা রয়েছে। এদের নৈতিক জীবন, ব্যক্তিগত জীবন সম্পর্কে বহু প্রশ্ন। ফলে রাষ্ট্রীয় দায়িত্বের মতো একটা পবিত্রতম দায়িত্ব পালন করার জন্য যে আন্তরিকতা দরকার, যে নিষ্ঠা দরকার, যে চিন্তা দরকার, যে ধীর দরকার, যে ভীষণ দরকার, মিশন দরকার, সেটার অভাব ছিল বলেই কোনো কাজে বরকত হয়নি। বোঝার চেষ্টা করুন যে আমরা এই স্টুডিওটিতে বসে আছি, তো এই স্টুডিওর একটা কতগুলো পিলার আছে। এখন প্রাথমিকভাবে ধরুন বিভিন্ন জনে বিভিন্ন আঘাত করতে পারে, কিন্তু যখন পিলারে আঘাত করে তখন কিন্তু সেটা আর এই স্টুডিওটা টিকবে না, আমাদের মাথার উপর ভেঙে পড়বে। গত 14 মাস ধরে বিচ্ছিন্নভাবে পুরো রাষ্ট্র ব্যবস্থা, পুরো জনগণ, মানুষের বিশ্বাস, মানুষের আস্থা, সব কিছুর উপরে যে আঘাত করা হয়েছে, সেই আঘাতে
পুরো রাষ্ট্রশক্তি, দেশ, জনপদ, দেশের মানুষ, সহায় সম্পত্তি, এমনকি বনের পশু পাখি, তাদের সকলের মধ্যে রীতিমতো আর্তচিৎকার, বাঁচাও বাঁচাও বাঁচাও, এটা শুরু হয়ে গেছে। কেবল যে মানুষ কষ্ট পাচ্ছে তা নয়, আমাদের অন্যান্য প্রকৃতির প্রাণীগুলো এই সময়টাতে কষ্ট পাচ্ছে। কিন্তু জনাব গোলাম মোল্লা রনি, সরকারের নেওয়া পদক্ষেপ কেন কাজে আসছে না? কেন আমরা মবক্রেসি দেখছি, হত্যাকাণ্ড দেখছি? সরকার তো কোনো পদক্ষেপই নেয়নি এখন পর্যন্ত। ফার্স্ট থিং হলো যে নট ইয়েট। এমনকি তাদের যে দৈনন্দিন যে কর্মগুলো আছে সেই কর্মগুলো তারা করেনি। শুধুমাত্র কতগুলো কথার ফুলঝুরি তারা শুনিয়েছে এবং কতগুলো অহেতুক কর্ম করেছে, যেই কর্মের সঙ্গে এই গত 14 মাসে সরকারের যা করণীয় ছিল সেই করণীয়র সঙ্গে তারা যে কর্ম ছিল সেই কর্মের কোনো সংযোগ নেই। ধরুন, তারা 8টি মাস সময় ব্যয় করেছে কী জন্য? সংস্কার কমিশন। তো সংস্কার কমিশন করেছে। এখন বাংলাদেশে যেখানে দীপু দাসকে হত্যা করা হলো পুড়িয়ে, তার সঙ্গে সংস্কারে কী সম্পর্ক? আপনি একটু খুঁজে বের করেন তো। আচ্ছা, ধরুন এখন তারেক রহমান সাহেব কালকে আসবেন বা 25 তারিখে আসবেন, তার জন্য যে নিশ্ছিদ্র নিরাপত্তা বহু তৈরি করা দরকার রাষ্ট্রশক্তির, সেই রাষ্ট্রশক্তির যেখানে ডেইলি স্টার এবং প্রথম আলোর মতো একটা পত্রিকাতে 100-150 লোক আক্রমণ করেছে লাঠিসোঁটা নিয়ে। তো 100-150 লোকের একটা মব যারা নিয়ন্ত্রণ করতে পারেনি, তারা তারেক রহমান সাহেব যখন আসবেন, কম করে হলেও 1 কোটি লোক এখানে নতুন করে তারা এই সমাবেশ স্থলে আসার চেষ্টা করবে, তারেক রহমান সাহেবকে দেখার চেষ্টা করবে। এবং এগুলোর মধ্যে সব যে বিএনপির লোক, নট লাইক দ্যাট, অনেক উৎসুক লোক থাকবে, আওয়ামী লীগের লোক থাকবে, জামাতের লোক লাগবে। জামাতের লোক এসে দেখবে যে দেখি বিএনপির নেতা তারেক রহমান সাহেব আসে, আমরা দেখে আসি কত লোক আসলো। এই যেমন হাদির জানাজাতে সব যে হাদির লোক গেছে, নট লাইক দ্যাট। আমাদের বাঙালির তো প্রচুর কিউরিসিটি, এত কিউরিসিটি, তারা কিছু দেখলেই দাঁড়ায় থাকে। রাস্তায় দুটো বানর ঝগড়া করতেছে, অনেক বড় বড় ভদ্রলোক, পুলিশের বড় বড় কর্মকর্তা দাঁড়ায় দাঁড়িয়ে বানরের ঝগড়াঝাটি দেখতেছে। দুটো বিড়াল ঝগড়া করতেছে, খুব মজা পাচ্ছে। এমনকি দুটো পাগল ঝগড়াঝাটি করতেছে, তাও মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে, 400-500 মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে পাগল দেখতেছে। আমি একদম নিজে অবাক হয়ে গেলাম। আমাদের ওই কারণ বাজারে একটা ন্যাংটা পাগল ছিল, উলঙ্গ জটাধারী পাগল। সে প্রায়ই ওই হোটেল সেনারগড়ের সামনে থেকে শুরু করে একেবারে ফার্মগেটের ইবনে সিনার ওই আলরাজি হাসপাতাল পর্যন্ত হেঁটে যেত। তো একদিন হঠাৎ করে দেখি সে পাগল হেঁটে যাচ্ছে, তার পিছিয়ে পিছিয়ে 300-400 লোক, ভদ্রলোক, জামা কাপড় পরা, মানে ন্যাংটা পাগলের পিছনে জামা কাপড় পরা পাগল, মানে সাধারণ মানুষ হেঁটে যাচ্ছে, পাগল রূপী মানুষ। তো এই হলো বাঙালির কিউরিসিটি। তো সেক্ষেত্রে তারেক রহমান সাহেব 17 বছর পরে আসছে। বিএনপির লোক যদি 1 কোটি হয়, ধরুন আরও 1 কোটি লোক তামসা দেখতে যাবে। বিএনপি লোক যদি 50 হয়, 50 লাখ হয়, আরও 50 লাখ লোক যাবে। তো যারা একটা মবকে কন্ট্রোল করতে পারে না, যেখানে 100 লোক, এবং সেই 100 লোকের মব কন্ট্রোল না করার কারণে একজন স্বরাষ্ট্র উপদেষ্টা চাকরি চলে যাচ্ছে এমন একটা সময়, যার 2 দিন পরে একজন বাংলাদেশের কিংবদন্তির রাজনৈতিক নেতার আগমন ঘটবে। তো সব মিলিয়ে মির্জা ফখরুল সাহেব যে কথা বলেছেন আপনার প্রশ্ন মতো, উনি ভদ্রলোক মানুষ, এর চাইতে উনি বলতে পারেন না। কিন্তু বিএনপির নেতাকর্মীদের, সাধারণ যারা ভুক্তভোগী, তাদের ক্ষোভ অনেক বেশি। তারা আসলে ওই যে সমস্ত সরকারকে যারা প্রমোট করছে, বিভিন্ন ইউটিউবাররা রয়েছে, তারা যে ভাষায় একসময় সরকারের প্রতিপক্ষে গালাগাল করতে, এখন সরকারকে গালাগাল করছে, এখন অনেক ভুক্তভোগী মানুষ ওভাবে গাল দিতে পারছে। কিন্তু সবাই তো আসলে গালাগালি করার মতো পারিবারিক শিক্ষা পায়নি। তো যেটা বলতে চাই সেটা হলো যে আপনারা আমাকে চাঁদের দেশে নিয়ে যাবেন, পোলাও কুরমা ঘি মাখন খাওয়াবেন, আরে বাবা তার আগে পিছন দিক থেকে যে আমাকে 4-5টা আক্রমণকারী প্রাণী আমাকে যে আক্রমণ করতে চাচ্ছে সেটা থেকে আমাকে বাঁচান। আমাদের এখন আইন শৃঙ্খলাটা এরকম একটা ক্রাইং নিড হয়ে গেছে যে প্রতিটি মানুষ যে ঘুমাতে যাচ্ছে, ঘুমাতে যাওয়ার আগে তার এক ধরনের আতঙ্ক কাজ করছে, ঘুম থেকে ওঠার পর তার আরেক ধরনের আতঙ্ক কাজ করছে। এবং এই যে আতঙ্কের কারণে তার চিন্তা চেতনা, শরীর, মনে যে একটা বিষক্রিয়া তৈরি করছে, পুরো বিষ টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ছড়িয়ে পড়েছে জনপদে। এবং তার মধ্যে এই নির্বাচনটা কিভাবে শান্তিপূর্ণভাবে হবে, কিভাবে অংশগ্রহণমূলক হবে, কিভাবে ভোটাররা ভোট কেন্দ্রে যেতে নিরাপদ বোধ করবে, উৎসাহ বোধ করবে, প্রার্থীরা কি করে মুভ করবে, যেখানে অস্ত্র উদ্ধার না হয়ে বরং আরও রাজনীতির ময়দানে অস্ত্র ছেড়ে দেওয়া হচ্ছে, গানমান দেওয়া হচ্ছে, তাহলে এইভাবেই তো আসলে নির্বাচন হয় না। ইতিমধ্যে 20 জন ব্যক্তিকে যারা নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে গানম্যান নিয়োগ দেওয়া হয়েছে। ওই তো 20 জন এখন যারা, অস্ত্র কি আসলে নিরাপত্তা নিশ্চিত করতে পারবে কিনা? না, নিশ্চিত করতে পারবে না, বরং এখানে আরও অনেক হানাহানি সৃষ্টি করবে। বোঝার চেষ্টা করুন, রাজনীতির ময়দানটা এরকম একটা উত্তেজনা তৈরি হয়
সেখানে মাথা ঠিক থাকে না, মারামারি কাটাকাটি, এবং যখন সেটা আগ্নেয়াস্ত্র ছাড়া মানে লাঠি সোটার মধ্যে হয় তখন একটু রক্তারক্ত হয়, হাড্ডি ঠাড্ডি ভেঙে যায়, এই পর্যন্তই থাকে। কিন্তু যখন আগ্নেয়াস্ত্র থাকবে প্রার্থীদের হাতে, নেতাদের হাতে, এবং সেখানে যদি সরাসরি শ্যুট করে ফেলে, আপনার একটা পিস্তল, মানে আমাদের দেশে যে সকল প্রাইভেট পিস্তল দেওয়া হয় সাধারণত 13 রাউন্ড গুলি থাকে। এখন 13 রাউন্ড গুলি যদি কোনো মানুষ রাগ হয়ে অটোমেটিক ছুটতে থাকে, একেবারে অ্যাটলিস্ট 100 থেকে 150 লোক সে মানে ইনজুর্ড করে ফেলতে পারবে, সর্বনাশ হয়ে যাবে। এবং একটা সিঙ্গেল ঘটনা যদি মানে এই অংশে আপনার কাছে শেষ প্রশ্নগুলো বলা রনি, বিভিন্ন সূত্রের তথ্যমতে উপদেষ্টা পরিষদের রদবদল হতে পারে, নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা হতে যাচ্ছেন খলিলুর রহমান, পরিস্থিতি পাল্টাবে কি? না, আরও খারাপ হবে, পরিস্থিতি খারাপ হবে এই কারণে যে খলিলুর রহমান সাহেবের সঙ্গে আমাদের সেনাবাহিনীর সম্পর্ক ভালো না, এটা ওপেন সিক্রেট, এটা সবাই জানে। এবং সেখানে বর্তমান যিনি সেনাপ্রধান মানে যে উপদেষ্টারা আছেন তিনি সেনাবাহিনী থেকে আসেন এবং সেনাবাহিনী মানে পক্ষ থেকে তাকে দেওয়া হয়েছে। তো এটা এই শেষ সময়টাতে মোটামুটি সেনাবাহিনীকে ইগনোর করে, সেনাবাহিনী থেকে অপছন্দ করে তাদেরকে পুলিশ এবং বিজিবির প্রধান করা হলো। ফলে এখানে বাহিনীগুলোর মধ্যে যে সমন্বয়, সেই সমন্বয়টা এটা নেতিবাচক আকার ধারণ করবে। আপনারা শুনেছেন যে ডেইলি স্টার এবং প্রথম আলোতে যখন আক্রমণ হচ্ছিল তখন বাহিনীগুলো কিন্তু পরস্পরকে ঠেলাঠেলি করছিল, তোমরা যাও, তোমরা গেলে আমরা যাব, আমরা গেলে তোমরা যাবো। তো এই জিনিসগুলো একটা এই ঠেলাঠেলির কারণে কি হলো, সেখানে সময় মতো ফায়ার ব্রিগেড বাহিনীর নিষ্ক্রিয়তার অভিযোগও কিন্তু এসেছে এই ঘটনায়। ওই তো মানে তারা প্রথম বলেছে, সেনাবাহিনী বলেছে পুলিশকে আপনারা আগান, পুলিশ বলেছে না আপনারা ছাড়া আমরা যাব না। তো এই কাজ করতে করতে এত বড় একটা দুর্ঘটনা ঘটলো। এবং এখানে যদি আবার খলিলুর রহমান সাহেব আসেন, খলিলুর রহমান সাহেবের সঙ্গে আমাদের সেনাবাহিনীর প্রধানের যে সম্পর্ক নিয়ে নানা রকম রসায়ন একেবারে গত 14 মাসে এমনভাবে প্রকাশিত হয়ে গেছে, এটা অনেকটা দা কুমড়ার সম্পর্ক, অহিনুকুল সম্পর্ক। তো সেখানে যেখানে একটা যৌথ বাহিনীর কম্বাইন্ড অ্যান্ড কম্প্যাক্ট এই 3টা শব্দ আমাদের অপারেশন দরকার, নির্বাচনকে রাখা। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব গোলাম মোল্লা রনি। অধ্যাপক ডক্টর হাসানাত আলী, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ কিভাবে নিশ্চিত হবে, আমরা যে ভঙ্গুর পরিস্থিতি দেখছি আইন শৃঙ্খলা পরিস্থিতির, সেই বাস্তবতার পরিবর্তন কিভাবে হবে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বিজ্ঞ আলোচক রনি ভাইকে, গোলাম মোল্লা রনি ভাইকে। দেখেন উনি সবিস্তারে বলেছেন, শুধু আইন শৃঙ্খলা বাহিনী আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করবে এটি আমি মোটেই বিশ্বাস করি না। কারণ আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে হবে রাজনৈতিক দলগুলোকে। রাজনৈতিক দল এই নির্বাচনী মাঠের মূল খেলোয়াড়, তারা খেলবেন, তারা জনগণের কাছে ভোট চাবেন, ভোট হবে। কিন্তু এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে যারা এই নির্বাচনে অংশগ্রহণ করবে, আমি যদি বিএনপির কথা বলি, জামাত বলি, এনসিপি বলি, তাদের মধ্যে একটা যুদ্ধাংদেহী মনোভাব আমরা লক্ষ্য করি। এবং আপনি নিশ্চয়ই অবগত আছেন, মানবাধিকার সংগঠন HRRS তথ্যমতে কিন্তু উঠে এসেছে যে গত মাসে শুধুমাত্র রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে 92টি, এর মধ্যে নিহত হয়েছে 12 জন। না, সেগুলা তো আছেই। আমি নির্বাচন কেন্দ্রিক শুধু এতটুকু বলতে চাই যে যদি সত্যি সত্যি রাজনৈতিক দল মনে করে যে নির্বাচিত সরকার দরকার, বা গত 18 বছর যে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, বা সংবিধান জনগণকে যে রাষ্ট্রের মালিক মনে করে, সেই মালিক যে মালিকানা এনজয় করতে পারেনি, ভোগ করতে পারেনি, সেটা করতে হলে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করবে। আমি যে কথাগুলো প্রাসঙ্গিক ক্রমে আসছে, যে দেখেন এখন পর্যন্ত আপনি যদি নির্বাচন করতে যান, বৃহৎ দল কিন্তু সক্রিয়ভাবে নির্বাচনী মাঠে কিন্তু আছে, তারা নমিনেশন উঠাচ্ছে, জমা দিচ্ছে, মিছিল করছে। তাহলে আরেকটি দল এখন পর্যন্ত তারা সবচেয়ে আগে প্রার্থিতা ঘোষণা করেছে, কিন্তু এখন পর্যন্ত সেইভাবে তারা মাঠে যায়নি। কিন্তু মাঠে না গেলেও তাদের অন্যান্য কর্মকাণ্ড, বিশেষ করে ভার্চুয়াল জগতের প্রচার অপপ্রচার যে বিষয়গুলো, সেগুলো কিন্তু এক ধরনের শঙ্কা তৈরি করে, এক ধরনের শঙ্কা জাগায় যে কেন তারা এখন পর্যন্ত নির্বাচনমুখী হলো না। এবং তারপরে হাদি হত্যার তো নৃশংস হত্যাকাণ্ড, তার বিচার আমরা চাই। কিন্তু কেন জানি মনে হয়েছে যে হাতি হত্যাকাণ্ডের পরবর্তীতে পত্রিকা অফিসে ভাঙচুর, অগ্নিসংযোগ, এবং একটি বিশ্ববিদ্যালয় থেকে একজন ছাত্রনেতা প্রকাশ্যে উদীচীকে মাটির সাথে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার পরও তাকে আইনের আওতায় না নিয়ে আসতে পারা, এবং হাদি হত্যাকাণ্ডের কিছুক্ষণের মধ্যেই ভার্চুয়াল জগতে এসে ঘোষণা দেওয়া যে হাদির হত্যার বিচার না হলে নির্বাচন হতে দেওয়া যাবে না, এরকম একটি অবস্থা। তারপরে আমাদের ছায়ানট ছিল, ময়মনসিংহে ছিল, লক্ষ্মীপুরে ঘরের দরজা বন্ধ করে
আগুন দেওয়া, এই সামগ্রিক বিষয়গুলো মনে হয় যে একটা পরিকল্পিত অ্যানার্কি তৈরি করা বা পরিকল্পিত একটি আইন শৃঙ্খলা বাহিনীর একটি অবনতির দিকে দেশকে ধাবিত করা, যাতে অন্তত নির্বাচন থেকে বা নির্বাচনের যে যাত্রাটা সেই যাত্রাটা যেন ব্যাহত হয়। দেখেন, অনেক দিন হলেই আমরা একটা চেষ্টা করছি যে কেউ কেউ রাষ্ট্রীয় ক্ষমতায় না থেকেও রাষ্ট্রীয় ক্ষমতার সুযোগ সুবিধা ভোগ করছেন বলে আমরা অভিযোগ শুনি। আজকে এই নির্বাচন যদি তারাই ভণ্ডুল করতে চাইবে বা এই আইন শৃঙ্খলা বাহিনী তারাই অবনতি করতে চাইবে যারা এই নির্বাচনী ব্যবস্থাটাকে বিলম্বিত করতে চায়। তবে বিএনপির নেতৃবৃন্দকে শুধু আমি এতটুকু অনুরোধ করব যে তারা যেন অন্তত দায়িত্বহীন কোনো আচরণ না করে। 17 বছর অপেক্ষার অবসান হতে যাচ্ছে 25 তারিখে। এখানে রনি ভাই যথার্থই বলেছেন যে সকল দল মতের লোক যাবে, কিন্তু এটি যেন পল্টনের সমাবেশের মতো না হয় যে ভেতরে কোনো অনুপ্রবেশকারী ঢুকে এই সমাবেশে কোনো বিশৃঙ্খলা তৈরি করা। এক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী যতটা দায়িত্বশীল ভূমিকা পালন করবে তার চেয়ে আমি মনে করি 1000 গুণ দায়িত্বশীল ভূমিকা পালন করা দরকার প্রত্যেকটি ইউনিটের নেতৃবৃন্দকে। আমি এই সুযোগে যদি একটা কথা বলে রাখি যে ভুলে গেলে চলবে না, অন্তত 30 থেকে 35টি নির্বাচনী আসনে বিএনপি যেখানে প্রার্থী ঘোষণা করেছে নিজেদের মধ্যে কিন্তু গন্ডগোল আছে, নিজেদের মধ্যে বিরোধ আছে, এবং সেখানে মশাল মিছিল, পাল্টা মিছিল, এ ধরনের উত্তেজনা কিন্তু দেখেছি। ডক্টর হাসানাত আলী, যে শরিকদের খুশি করতে যে বিএনপির জন্য নিজের ঘর সামলানোটা অনেকটা হিমশিম খেতে হচ্ছে কিনা বা অস্বস্তিতে পড়তে যাচ্ছে কিনা বিএনপি, সে আলোচনায় ফিরতে চাই বিরতির পর। দর্শক, গণতন্ত্রের এই পর্যায়ে একটা বিরতি দিচ্ছি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, দেখছেন গণতন্ত্র নিবেদন করছে RICL স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। ডক্টর হাসানাত আলী, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলামকে 4টি আসন ছেড়ে দিচ্ছে বিএনপি। সিলেট 5, নীলফামারী 1, ব্রাহ্মণবাড়িয়া 2 এবং নারায়ণগঞ্জ 4। এখন প্রশ্ন এসেছে, শরিকদের সন্তুষ্ট করতে গিয়ে বিএনপি কি নিজ ঘরে অসন্তোষ তৈরি করছে কিনা? নিশ্চয়ই আপনি অবগত আছেন, ইতিমধ্যেই বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া 2 থেকে স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দিয়েছেন। দেখেন, এটি তো খুব স্বাভাবিক যে ব্যারিস্টার রুমিন ফারহানা একজন সোচ্চার মুখ বিএনপির, জোটের রাজনীতির কারণে তাকে বিএনপি নমিনেশন দিতে পারছে না। শুধু এরকম না, আমি বগুড়ার কথাই যদি আমি বলি, মাহমুদুর রহমান মান্না, সেখানে উনি এলাকায় উনি সজ্জন মানুষ, আমার নিজের বাড়ি বগুড়াতে, কিন্তু সেই জায়গায় উনি যদি প্রার্থী হন তাহলে বিএনপির যে মুখ মীর শাহ আলম, যিনি দীর্ঘদিন রাজনীতি করছেন এবং ধানের শীষের পক্ষে কাজ করছেন, সংকট তো থাকবেই। তবে আমি এতটুকু বলতে চাই যে দিন শেষে বিএনপির ধানের শীষের বিপক্ষে দাঁড়িয়ে এবারে বিজয় হয়ে আসাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। এখানে যদি এরকম কিছু হয় তাহলে অন্যরা কিন্তু সুযোগ নেবে, অন্য দলগুলা। সেই জায়গায় থেকে আমার মনে হয় যে তারা এই দল গোছানো বা দলের এই সংকটগুলা মিনিমাইজ করার জন্য যা যা করা দরকার কেন্দ্র থেকে সেগুলো তারা করবে বলে আমি বিশ্বাস করি। আমি যদি যে কথাটা প্রথমে আমি ছিলাম যে বিএনপি এই মুহূর্তে বাংলাদেশের সর্ববৃহৎ দল, এবং মানুষ এখন পর্যন্ত যা বলে বা যে ধারণা যে বিএনপি নির্বাচন হলে ক্ষমতাটা আসবে, এই জন্য বিএনপি যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে। আমি মনে করি 25 তারিখে তাদের নেতা 17 বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে, রনি ভাই যেমনটি বলছেন, রাজনীতির যে শূন্যতা, বিশেষ করে জাতীয়তাবাদী রাজনীতির যে নেতৃত্বের শূন্যতা, 18 বছরের যে শূন্যতা, সেই শূন্যতাটা পূরণ হবে। এবং জনাব তারেক রহমান 18 বছর ধরে যে মানুষটিকে ভার্চুয়ালি দেখছেন, বুঝতে পারছেন না তো, আমার সাথে যদি আমি না মিশি রনি ভাইয়ের সাথে, রনি ভাই যদি আমার সাথে না মেশেন, তাহলে একজন মানুষের মেন্টালিটি, তার কিন্তু কর্মকাণ্ড বোঝা সম্ভব নয়। সেই জায়গায় থেকে বিএনপির মধ্যে যে সংকটের জায়গাটি বলছেন, সেই সংকটটা কমে আসবে, বাড়বে না। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর হাসানাত আলী। গোলাম মাওলা রনি, প্রশ্ন এসেছে, শরিকরা কি স্বাচ্ছন্দ্যে নির্বাচন করতে পারবে নাকি বিএনপির বিদ্রোহী প্রার্থীরাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে? আর দীর্ঘদিনের পরীক্ষিত নেতাকর্মীদের অসন্তোষ, অনাস্থা বিএনপির ভবিষ্যৎ রাজনীতিকে কতটা প্রভাবিত করবে? প্রথমত হলো যে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হলো যে নেতাকর্মীর যারা আছে তারা শেষ পর্যন্ত ধানের শীষের পক্ষে বা নৌকার পক্ষে, প্রতীকের পক্ষে থাকে। এখন একজন নেতা, সে 10 বছর, 15 বছর, 20 বছর ধরে সে একটা প্রতীকের পক্ষে, নেতাকর্মীদের পক্ষে, এবং এলাকাতে সেই রাজনৈতিক দলটির যে স্বার্থ, সেই স্বার্থ সে সংরক্ষণ করে। কিন্তু রাতারাতি দেখা গেল যে দলের কেন্দ্রীয় কমান্ডের সিদ্ধান্তে সেখানে নতুন প্রার্থী যায় বা জোটকে দেওয়া হয়। এটা নেতাকর্মীদের মধ্যে একটা প্রতিক্রিয়া তৈরি করে, কিন্তু 99% ক্ষেত্রেই শেষমেশ কিন্তু দলের সিদ্ধান্তই কিন্তু সবাই মেনে নেয়। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। যেমন ধরুন, আমি যখন আওয়ামী লীগের মনোনয়ন পেলাম, আমার নির্বাচনী এলাকা ছিল ফরিদপুর। তো
তা আমাকে যখন পটুয়াখালী দেওয়া হলো, আওয়ামী লীগের নেতাকর্মী কেউ মানল না, বিকজ ওই এলাকাতে যিনি প্রার্থী ছিলেন 4 বার এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, 40 বছর ধরে ওই এলাকাতে আওয়ামী লীগকে সংগঠিত করেছেন, খুব জাতীয় নেতা আখামা জাহাঙ্গীর হোসেন। মানুষ বলে যে আমরা কাফনের কাপড় পরে তারা ঢাকার শহরে পাগল হয়ে গেল, সব মানুষ আগুন ধরাই দিল গায়ে, গোলাম মোল্লা অনেকে মানবে না। কিন্তু দেখা গেল যে যখন শেখ হাসিনা খুব স্ট্রং থাকলেন, ঠিক এরপরে সবাই আবার হুর 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 করে হঠাৎ একদিন সকালবেলা দেখি হাজার হাজার মানুষ রনি ভাই জিন্দাবাদ নেমে গেছে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, রনি ভাই জিন্দাবাদ নেমে গেছে। আবার একই ঘটনা ঘটলো যখন আবার বিএনপি আমাকে মনোনয়ন দিল, তো আমার মামা শ্বশুর ছিলেন ওখানে 4 বারের এমপি, 4 বারের নির্বাচন করছে, 1 বার এমপি হয়েছেন, জেলা বিএনপির সেক্রেটারি, খুব পাওয়ারফুল মানুষ শাহজাহান খান। তো তাকে বাদ দিয়ে দিল, যদি একই পরিবারের মধ্যে, কিন্তু একটা ইগোর ব্যাপার আসলে, কান্নার রোল পড়ে গেল। আমার শাশুড়ি কাঁদে, শ্বশুর কাঁদে, আমার ওই শালা সনদের সবাই কাঁদে, এখন এদিকে আমি দুলাভাই আমাকে দিয়েছে। তো যাই হোক, পরে তারা ঠিক 24 ঘন্টা এভাবে একটু মন টন খারাপ করে থাকলো। এরপর তারা সবাই বাসায় আসলো, আমরা কুলাকুলি করে জামাই শ্বশুর বিসমিল্লাহ বলে নেমে গেলাম। তো এইটা আলটিমেটলি প্র্যাকটিক্যালি জনাব তারেক রহমান সাহেব আসার পরে ওনার একটা কমান্ড বা ওনার মানে এটা অনেক গুরুত্ব বহন করবে। আর ওনার সঙ্গে আমার কাছে মনে হচ্ছে না যে এই মুহূর্তে ওনার যে অবস্থা, ওনাকে চ্যালেঞ্জ দিয়ে বিএনপির কোনো নেতাকর্মী বাংলাদেশের কোনো মাঠে 1 মিনিট টিকে থাকবে, আমি তো এরকম বিএনপির কোনো শক্তিশালী প্রার্থীকে দেখি না। ইভেন ঢাকা শহরে যে সমস্ত লোকজন আপনি দেখেন, মুসলমান দেখেন, তারেক রহমান সাহেব আসার পরে যদি বলে যে ওরা আমি দেখতে চাই না, ওকে আপনি ঢাকা শহরে দেখতে পারবেন না 1 মিনিটের মধ্যে। এর রাজনৈতিক ক্ষমতা অনেক শক্তিশালী, ভীষণ শক্তিশালী। একজন যিনি এমপি হয়ে যান, তিনি কখনো জেলার ডন হয়ে যান, তার নির্বাচনী এলাকার তো তিনি অঘোষিত বাদশা, সম্রাট, তার হুকুমের বাড়ি কেউ যেতে পারে না। তো ওটা শুরু হয় হলো এই মনোনয়ন প্রাপ্তির মাধ্যমে। তো সেই ক্ষেত্রে দলের সিদ্ধান্ত কিছু কিছু ক্ষেত্রে হবে, তো সেটা 2-4-10টা এরকম বিদ্রোহী হবে, 2-4 জন পাশ করে আসবে, এটা এত বড় একটা দলে এটা আরো একটি বিষয় আমরা লক্ষ্য করছি, দল বিলুপ্ত করে অনেকেই কিন্তু নির্বাচনে প্রার্থী হতে বিএনপিতে যোগদান করছে। আপনার নিশ্চয়ই দ্বাদশ নির্বাচনের আগের বাস্তবতার কথা মনে আছে, শাহজাহান ওমরের ডিগবাজির কথা, যেটি সে সময়ে চরম বিতর্কিত একটি সিদ্ধান্ত হয়েছিল বলে এমন মত রাজনৈতিক বিশ্লেষকদের। কিন্তু আমি জানতে চাই যে আসলে বিএনপি এখন সবচেয়ে বড় দল বলা হয়ে থাকে, রাজনৈতিক দলগুলো ডিগবাজি কেন গ্রহণ করছে? না, এটা ডিগবাজি নয়, মূলত এইবার যে সিদ্ধান্তগুলো হলো সেটা হলো যে নির্বাচনে ধানের শীষ প্রতীকটা তার জোট সঙ্গীরা ব্যবহার করতে পারছে না। তো এখন কিছু কিছু প্রার্থী আছেন যারা এলাকাতে জনপ্রিয়, কাজকর্ম করেছেন, তারা তাদের নিজস্ব প্রতীক নিয়ে নির্বাচনে জয়লাভের ব্যাপারে সেই আশাবাদী। যেমন এই যে জমিয়তে উলামায়ে মানে বাংলাদেশ নাকি খেজুর গাছ মাখা, তারা যে কজনকে দিয়েছে তারা কিন্তু এলাকাতে যথেষ্ট জনপ্রিয়, তাদের যাকে বলে ক্ষমতা আছে। এবং এটা তারেক রহমান সাহেবের একটা স্মার্ট ডিসিশনের কারণ হলো, বাংলাদেশের 2টো গ্রুপ আছে, একটা হলো জামায়াত ইসলামী আর একটা হলো আহলে সুন্নতল জামাত, মানে এন্টি জামাত সেন্টিমেন্ট। এবং এই যে কওমি, তাবলিগি এবং আহলে সুন্নতল জামাত, এই গ্রুপটি বাংলাদেশের মেজর যে ইসলামপন্থী তাদেরকে রিপ্রেজেন্ট করে। তো এই 4 জন মানুষকে নমিনেশন দিয়ে মূলত জামাতের যত ভোটার আছে বাংলাদেশে সবাইকে রীতিমতো একটা চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিতে হয়েছে। ফলে এই 4 জনকে নমিনেশন দিতে গিয়ে যদি বিএনপির 40 জন প্রার্থীকে বঞ্চিত করতে হয়, তবুও এটা তারেক রহমান সাহেবের জন্য কৌশলগতভাবে স্মার্ট ডিসিশন। এর বাইরে এই জায়গায় যদি আপনি হতেন, আপনিও সেম কাজটা করতেন। আমি এমনকি যে একজন যদি ফেলও করে তাতেও কিন্তু ব্যাপার নাই। কিন্তু এই মুহূর্তে রাজনীতির যে একটা ইকুয়েশন চলছে, সমীকরণ চলছে, সেই সমীকরণে বিএনপিকে একটা ব্যালেন্স করতে হবে, সেই ব্যালেন্সের জায়গাটাই তা বিএনপি সেটা করেছে। এইগুলো একটা। 2 নম্বর হলো যে নির্বাচনের আগে যে প্রার্থী যারা আছেন, সেই প্রার্থী যারা আছেন, দলীয় যারা প্রার্থী আছেন, তো তারা তাদের মতো করে নির্বাচন করেন এবং সেখানে ডিগবাজি হয়, অনেক কিছু হয়। এটা এই ব্যাড কালচারটা শুরু হয়েছে মূলত 2018 সন থেকে, আর 24-এ গিয়ে এটা বিস্ফোরিত হয়েছে। তো সেক্ষেত্রে শাহজাহান ওমর সাহেবকে আপনি যতই বলেন না কেন, নির্বাচনের পরে আমার তার সঙ্গে কথা হয়েছে, সে আমার অফিসে এসেছিলেন। তা আমি বললাম যে ভাই এটা হলো কেন? তো বলো যে যেখানে আমাকে অস্ত্রের মুখে আমার জীবন তছনছ করে দেওয়া হয়েছে, এবং আমাকে বললো যে যেভাবে আপনার এই মামলা রায় হবে, এই ঘটনা হবে, আপনি যদি এই ইলেকশনে অংশগ্রহণ না করেন, বিএনএম ওই যে নতুন যেটা পার্টি হলো, যেটাকে কিংস পার্টি বলা হতো, এখানে যোগদান না করেন, তাহলে কালকে আপনার দুদকের মামলা, পরশুদিন আপনার ওই মামলা হবে, আপনি 30-40 বছর জেলে থাকতে হবে। এবং জেলখানাতে যখন মানুষ থাকে তখন তার মধ্যে একটা ভীষণ রকম ভীতর সন্ত্রস্ত একটা অবস্থা থাকে। তখন উনি খুব সাহসী মানুষ, স্মার্টলি বলেন যে ঠিক আছে, আমাকে যখন নেবেনই, আপনারা টার্গেট করেছেন, তাহলে হোয়াই নট, আমি এইভাবে বিএনএম টিএমএনএমে যাব না, আমি সরাসরি আওয়ামী লীগে যাব। তখন রাজি হলো।
এবং উনি আমাকে যেটা বললেন যে আমার সঙ্গে বিএনপির সব শীর্ষ নেতারা ছিলেন জেলখানাতে, এবং আমি এই যে আওয়ামী লীগের মনোনয়নটা পেলাম এবং রাজার হালে আমি জেল থেকে বেরোলাম, এই দৃশ্য দেখে, আমার তকদির দেখে, আমার সৌভাগ্য দেখে বিএনপির সব নেতারা রীতিমতো গড়াগড়ি করেছে হিংসায়, এবং সবাই আফসোস করছে, ইস যদি মানে তাদেরকে এই প্রস্তাবটা দেওয়া হতো, তারা কিন্তু সবাই ওই শাহজাহান ওমরের মতোই পরিণতি ভোগ করতেন আর কি। ওই সময় তারা জেলখানা পর্যন্ত আসছে এবং সবাই বলে গেছে যে আমাদের ব্যাপারে একটু বললেন, এবং এটা হয়। আমি মানে ওদের মানে আমি যেহেতু এখন শাহজাহান ওমর জেলখানাতে আছেন, যার জন্য আমি রেফারেন্স দিয়ে বলতে পারবো না, সে কিন্তু আমাকে বাই নেম বিএনপির কেন্দ্রীয় নেতাদের নাম বলছে, বড় বড় নেতারা, যে শাহজাহান ওমর সাহেবকে ওই সময়টাতে যে অফার দেওয়া হয়েছিল, তদ্রুপভাবে তাদেরকে বলা হতো বিএনপির পরিবর্তে তাদের আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হবে শাহজাহান ওমরের মতো, তাহলে অনেকেই ওই সময়টাতে যোগদান করতো। ফলে হয় কি, রাজনীতিতে 10 বছর, 15 বছর, 20 বছর মামলা মোকদ্দমা, ব্যবসা বাণিজ্য, জুলুম অত্যাচার করে যখন একটা মানুষের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়, আর ঠিক যখন সে খুব ক্লান্ত ক্ষুধার্ত, তখন ঠিক অবস্থা হয় সেই দারুচিনি দ্বীপের মতো। এবং তখন যদি এসে কেউ এসে বলে যে ঠিক আছে ডু ইট, এই কাজটা করো, এবং তখন অনেক মানুষই নয়, বেশিরভাগ মানুষই সিদ্ধান্ত ওইভাবে নিতে বাধ্য হয়। জার্সি বদলের এই প্রচলন কি আপনি স্বাভাবিকভাবেই দেখছেন? এটা আমাদের দেশের যে দুর্বৃত্তপনা রাজনীতি, সেই দুর্বৃত্তপনার রাজনীতিতে এটা ভাত মাছ, এটা ভাত মাছ। কিন্তু যদি স্বাভাবিক রাজনীতি হতো, তাহলে একটা মানুষের আত্মমর্যাদা অনেক প্রবল থাকতো, সে একটা ভোট পেত, কিন্তু তারপরেও ডিগবাজি দিত না, আর সে রাজনীতিতে দলবদল, জার্সি বদল সে করতো না। কিন্তু এখন যেহেতু চারিদিকে শুধু আপনার দুর্নীতি, অন্যায়, অনিয়ম, সেখানে আপনি একজনকে শুধু সাধু হতে বলবেন আর বাকি সবাই সেখানে দুর্বৃত্তপনা করবে, এটা তো হয় না। এখন আমাদের এই ডাল ভাতে মানুষ, এখানে প্রত্যেকটা মানুষের মধ্যে ত্রুটি আছে, প্রত্যেকটা মানুষ এর উপর জুলুম আছে, প্রত্যেকটা মানুষের ফ্রাস্ট্রেশন আছে, পেইন আছে, এবং যার কাছে যে পেইনটা আসে, আপনি এখন চিন্তা করেন, রুমিনের কথা চিন্তা করেন। এখন রুমিনের সমস্যাটা রুমিন ছাড়া কেউ বুঝবে না। তার জীবন শেষ, যৌবন শেষ, শত মানুষের সাথে ঝগড়া ঝাঁটি মারামারি করে যে দলটার জন্য শেষ, সব কিছু শেষ করে দিয়েছে, এই মুহূর্তে এসে তার বাবা 14 জেনারেশনের যে রাজনৈতিক দল, সেখানে পার্টি অন্য একজনকে দিয়েছে। তো এখন সে চিন্তা করলো আমার বয়স এত, আর 5 বছর পরে তো মানে ছেলে আর মেয়েদের মধ্যে একটা ডিফারেন্স আছে। ছেলেদের যেমন দেখা গেলো 60-65 বছর পর্যন্ত তার একটা এনার্জি থাকে, মেয়েদের কিন্তু 55 বছর পরে তারপর আর এনার্জিটা আসলে থাকে না, মাঠে দৌড়ানোর থাকে না। তো এখন রুমিন যদি এই সময়টাতে সে মাঠে দৌড়াতে পারবে, কিন্তু আর 5 বছর পরে তার বয়স হয়ে যাবে 60 বছর। তো 60 বছর পরে সে তো তখন মাঠেই দৌড়াতে পারবে না, বুড়া মানুষ এই দিকে যাবে, তো ওই দিকে চিত হয়ে পড়ে যাবে, তো যাদের লোকজন হাসাহাসি করবে, তখন মনে করছে ঠিক আছে আমার রাজনীতি তো শেষই, তো দেখি লেটস ট্রাই। জনাব গোলাম আলা রনি, বাংলাদেশের রাজনীতিতে নারীদের বা নারী নেতৃত্বের মূল্যায়ন কতটুকু হয়? নারীর ক্ষমতায়ন সত্যিকার অর্থে বাংলাদেশের রাজনীতিতে ঘটেছে কি? সে আলোচনায় ফিরতে চাই, আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, দেখছেন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে RICL স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। ডক্টর হাসানাত আলী, নিশ্চয় আপনি অবগত আছেন বাংলাদেশ বিরোধী বিক্ষোভে দিনভর উত্তাল দিল্লি, কলকাতা, এবং আমরা দেখলাম যে দুই দেশের হাই কমিশনারকে কিন্তু পাল্টাপাল্টি তলবের ঘটনা আবারও ঘটলো। কোন দিকে গড়াচ্ছে ঢাকা দিল্লি সম্পর্ক? দেখেন, আমি বারবার একটা জিনিস বলার চেষ্টা করেছি দীর্ঘদিন ধরে, যে ভারত এবং বাংলাদেশ এমন একটি সীমানায় বসবাস করি আমরা, যে চাইলেই আমি ভারতকে বাংলাদেশ সীমানার থেকে তুলে দিতে পারবো না। তো এই জায়গাতে যে কর্মকাণ্ডগুলো হচ্ছে সেগুলো দুঃখজনক, অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত। এই ঘটনার মধ্য দিয়ে ভারত খুব স্বস্তিদায়ক অবস্থায় আছে এমনটি ভাবার কোনো কারণ নেই। আমরা পেপার পত্রিকায় দেখি ভারতের নিউ মার্কেট ফাঁকা, ব্যবসায়ীরা চলতে পারে না, বা ঠুনকো কারণে যখন পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় সে দেশে কিন্তু স্লোগান হয়। পাশাপাশি এটাও ঠিক যে আমরা আজকে ভারত বিরোধিতার নামে যে সমস্ত উস্কানিমূলক কথা যারা বলছি, সেই বলার মধ্য দিয়ে যে উত্তেজনাটা তৈরি হয়েছে, এই তৈরি হওয়ার পদ্ধতি থেকে আমরা কিন্তু ব্যবসা বাণিজ্য, অর্থনীতি এবং যারা সীমান্ত লাগোয়া মানুষ বসবাস করে তাদের মধ্যে কিন্তু এক ধরনের অস্বস্তি বিরাজ করছে। আমরা চিকিৎসা ভিসা পাই না, যে সহজলভ্য যে চিকিৎসা ভারতের, সেটা থেকে দীর্ঘদিন ধরে আমাদের মানুষ বঞ্চিত। তবে ভারতকে একটা জিনিস মনে রাখতে হবে, যে বাংলাদেশ হয়তো ভৌগোলিক দিক থেকে খুব ছোট একটি রাষ্ট্র, কিন্তু আত্মমর্যাদার দিক থেকে তারা কিন্তু অত্যন্ত প্রখর। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর হাসানাত আলী। ধন্যবাদ জানাচ্ছি গোলাম আলা রনি। যে উস্কানির কথা ডক্টর হাসানাত আলী তুলে ধরছিল, বাংলাদেশ ভারতের শত্রুতাকে কেন্দ্র করে অন্য কোনো সমীকরণ কেউ কষছে কিনা, এটি একটি প্রশ্ন
প্রশ্ন। সেই সঙ্গে আরেকটি প্রসঙ্গ যুক্ত করি। পাকিস্তানের ক্ষমতাসীন দল মুসলিম লীগের যুব শাখার নেতা কামরান সাঈদ ওসমানী ভারতকে হুমকি দিয়ে বলেছেন, ভারত বাংলাদেশে কুদৃষ্টি দিলে ক্ষেপণাস্ত্র ছুড়ে জবাব দেবে পাকিস্তান। বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েনকে কেন্দ্র করে পাকিস্তান কি মৌচাকে ঢিল ছুটছে? এখানে হয়ে গেছে এটা রাজনৈতিক বাগাড়ম্বর। এটা মানে ভারতও বলছে, ভারতের অনেক লোক অনেক আজে বাজে কথা বলছে বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশের লোক আজে বাজে কথাবার্তা বলছে। কিন্তু এখানে বাস্তবতা হলো যে আমরা তো প্রতিবেশী পরিবর্তন করতে পারবো না। আর বাংলাদেশের এই অঞ্চলের রাজনীতির সঙ্গে বাংলা, বিহার, উড়িষ্যা কিংবা ধরুন এই বাংলা, তারও আগে প্রাচীন জমানাতে বাংলাদেশ 7টা ভাগে বিভক্ত ছিল। আমরা কখনোই দিল্লির যে আধিপত্য, সেই আধিপত্যকে অস্বীকার করতে পারিনি, অ্যাভয়েড করতে পারিনি, সেটা আমাদের মানতে হয়েছে। তবে কখনো কখনো আমাদের যারা এখানে শাসক ছিলেন তারা খুবই দক্ষ ছিলেন। দক্ষ থাকার কারণে কি হলো, দিল্লির সঙ্গে আমাদের যে বার্গেনিংটা হয়েছিল সেই বার্গেনিংটাতে আমরা অনেক সময় নিজেদের অবস্থানটা অত্যন্ত সম্মানজনকভাবে সংরক্ষণ করতে পেরেছিলাম। এখন আমাদের যেহেতু মানে আমাদের বাংলাদেশের যে ইকোনমি এবং আমাদের যে প্রসপেক্ট, ভারতের 2-3টি স্টেট বাদ দিলে বেশিরভাগ স্টেটের চেয়ে কিন্তু আমরা ভালো আছি। এবং আমাদের যে প্রাকৃতিক এই মুহূর্তে যে প্রাকৃতিক সম্পদ থেকে শুরু করে যে প্রাকৃতিক যে বৈশিষ্ট্য রয়েছে এবং আগামীতে যে প্রসপেক্ট রয়েছে, এটা যদি উন্নয়নের ধারা অব্যাহত থাকে এবং আমরা যদি মোটামুটি 10 বছর ঠিক মতো চলতে পারি, আমাদের ইকোনমি একেবারে ভারতের চাইতে অনেক অনেক বেশি এবং সিঙ্গাপুরের কাছাকাছি চলে যাবে, এতে কোনো সন্দেহ নাই। তো কাজে এই সময়টাতে কোনো অবস্থাতেই বাইরের কোনো প্রলোভন দ্বারা, কোনো পক্ষ দ্বারা উত্তেজিত হওয়া যাবে না, বিপদগামী হওয়া যাবে না এবং আমরা কারোর সাথে কোনো শত্রুতা তৈরি করব না। আমরা আমাদের মর্যাদা রক্ষা করব, কিন্তু আমাদের নিজেদের ঘরে আগুন দিয়ে আমরা বললাম যে তোমার আমি শিক্ষা দিলাম, এই অবস্থা হবে না। ভারতের সঙ্গে বিরাট ইকোনমির একটা দেশ, সেখানে আমাদের সাথে $40 বিলিয়ন তাদের ব্যবসা, আর ওখানে তাদের 40 ট্রিলিয়নের ব্যবসা। তো 40 ট্রিলিয়নের ব্যবসার মধ্যে যদি $40 বিলিয়ন কোনো ব্যবসা না হয় তাদের কিছু আসে যায় না। কিন্তু আমাদের কিন্তু $40 বিলিয়ন এই মালামালগুলো যদি আমরা ভারতের পরিবর্তে এখন তুরস্ক থেকে আনতে যাই, পাকিস্তান থেকে আনতে যাই, এখানে $80 বিলিয়ন লাগবে, যেটা এফোর্ড করা আমাদের দেশের পক্ষে সম্ভব নয়। ভারতীয় তুলা, ভারতীয় চাল, ডাল, দেখেন এত কিছুর মধ্যে কিন্তু এখন সেই 50 লাখ মেট্রিক টন চাল ভারত থেকে আনতে হচ্ছে এই সময়টাতে। কিন্তু গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট কি কোনোভাবেই ভারত মেনে নিতে পারছে না? ভারত কি তার হেজিমনি প্রতিষ্ঠাই করতে চায় এখানে? না, ভারত এখানে হেজিমনি প্রতিষ্ঠা করবে কেন? আমরা মূল ব্যাপারটা হলো যে আমরা এই গত 14টি মাসে যেটা করেছি, ভারত নিয়ে আমাদের দেশে দুটো রাজনীতি আছে। একটা হলো ক্ষমতায় যাওয়ার জন্য ভারত বিরোধিতা, আর ক্ষমতায় গেলে ভারত তোষণ। আপনি যদি ক্ষমতায় থাকতে চান তাহলে যে কোনো মূল্যে ট্রেড, কমার্স থেকে শুরু করে সীমান্তে যদি আপনার শান্তি না থাকে, ব্যবসা বাণিজ্যে যদি সাপ্লাই অ্যান্ড চেইন ওকে না থাকে, আপনি তো সরকার টিকাতে পারবেন না। এবং আপনি ভারত একটা শক্তিশালী রাষ্ট্র, আসলে দুই দেশের আসলে ভূমিকার একটা গুরুত্ব রয়েছে এই ক্ষেত্রে, সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে। অবশ্যই আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব গোলাম মাওলা রনি, ধন্যবাদ জানাচ্ছি ডক্টর হাসানাত আলী আপনাকেও। দর্শক, এখানেই শেষ করছি জনতন্ত্র গণতন্ত্রের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।